Drinking alcohol and smoking is injurious to health. নাইট অফ থ্রোনস সাহিত্যের জয় জয়কার। What I have said is the truth. It's impossible to raise the sum you demand. আপনার দাবি মতো অত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই বলছিলাম, ভদ্র মহিলার ভবিষ্যৎ নষ্ট করে আপনার যখন কোনো লাভই হবে না, তখন যা পাওয়া যাচ্ছে তাই নেওয়া আপনার পক্ষে বুদ্ধিমানেরই কাজ হবে। মিস্টার হোমস, নাও একদম নয়। আমিও আশা করেছিলাম এই রকম ধরনের কিছু একটা না করে যে আপনি ছাড়বেন না। তাছাড়া এরকম কাণ্ড তো প্রায়ই হয়, কিন্তু ওরে লাভ কিছু হয় কি? Yes, Ami, the very woman whose life you ruined. বুকের মধ্যে থেকে একটা চকচকে খুদে রিভলভার বার করে মিলভার্টনের দেহের ওপর একটার পর একটা ঘর খালি করে চললেন মহিলাটি। নলচেটা রইল মিলভার্টনের শার্ট থেকে 2 ফুটের মধ্যেই। বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, দি নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী অবলম্বনে দি অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন। গল্পের প্রধান চরিত্রে শার্লক হোমস এবং চার্লস অগাস্টাস মিলভার্টন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন। সাহিত্যের জয় জয়কার। যে ঘটনার কথা এখন বলতে যাচ্ছি তা ঘটেছে বহুদিন আগে, তবুও এ কথা বলতে একটু লজ্জাই লাগে। এই নিয়ে বহুদিন ধরেই চূড়ান্ত বিবেচনা ও বাকসংযমের সত্ত্বেও বিষয়টি এর আগে জনসমক্ষে আনা সম্ভব হয়নি, কারণ এর সঙ্গে সংযুক্ত প্রধান ব্যক্তিটি সমস্ত মানবিক আইন ও সামাজিক বেড়াজালের অনেক ঊর্ধ্বে চলে গেছে। এখন তাই গল্পটা একটু গোপনীয়তার সাথেই এমনভাবেই উল্লেখ করছি যাতে কাউকে আহত করা হবে না। তবে এটি শার্লক হোমস এবং আমার জীবনে এক চরম অসামান্য অভিজ্ঞতা হিসেবেই চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রতিদিনের অভ্যাস মতো উদ্দেশ্যবিহীন শান্ত ভ্রমণে বেরিয়েছিলাম হোমস আর আমি। কুয়াশা ঘন হাড় কাঁপানো শীতের সন্ধ্যা 6টা নাগাদ ঘরে ফিরে হোমস বাতিটা জ্বালাতেই আলো গিয়ে পড়ল টেবিলের উপরে রাখা একটা ভিজিটিং কার্ডের ওপর। একবার মাত্র চোখ বুলিয়ে নিয়ে কার্ডটাকে সে পরম ঘৃণা ভরা কণ্ঠে বিরক্তির স্বর প্রকাশ করে ফেলে দিল দূরের মেঝের ওপর। কার্ডটা তুলে নিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে, চার্লস অগাস্টাস মিলভার্টন, অ্যাপলডো টাওয়ার্স, হ্যামস্টেড, এজেন্ট। তা বলছিলাম, লোকটা কে? জিজ্ঞাসা করি আমি। দ্য মোস্ট নটোরিয়াস ম্যান ইন লন্ডন, লন্ডনের জঘন্যতম লোক। আগুনের সামনে বসে পড়ে পা দুটো ছড়িয়ে দিয়ে জবাব দিল হোমস। কার্ডের পিছনে কিছু লেখা আছে নাকি? উল্টে ধরে পড়লাম। লেখা আছে, সন্ধ্যা 6টায় আসছি, CAM। আসার সময়ও হয়ে এলো দেখছি। ওয়াটসন, চিড়িয়াখানার সাপের খাঁচার সামনে দাঁড়িয়ে
কিলবিলে হরহরে পিচ্ছিল ক্লেদাক্ত প্রাণীগুলোর কালো মৃত্যুর মতো চকচকে চোখ আর কুটিল চাপটা মুখের দিকে তাকালে তোমার গা শিরশির করে ওঠে না? আপাতমস্তক রিরি করে ওঠে না অপরিসীম ঘৃণায়? সারা জীবনে 50 জন খুনির সঙ্গে বুদ্ধির পাঞ্জা লড়েছি আমি, কিন্তু ওদের মধ্যে সবচেয়ে বদ লোকটার নাম শুনলেও আমার এতটা ঘৃণা আর বিদ্বেষ জাগে না যতটা হয় এই লোকটার নাম শুনলে। এর ছায়া মারাবার প্রবৃত্তিও আমার নেই, তবুও ব্যবসার খাতিরে ওর সঙ্গে সাক্ষাৎ না করে আমার উপায় নেই। কেননা সত্যি বলতে কি, আমার আমন্ত্রণ রাখতেই সে এখানে আসছে আজকে। কিন্তু লোকটাকে তা তো বললে না। বলছি ওয়াটসন, বলছি। অফ অল দ্য ব্ল্যাকমেলার্স আই হ্যাভ এভার হার্ড অফ, তাদের মধ্যে চার্লস অগাস্টাস মিলভারটন হল দ্য মাস্টার ব্ল্যাকমেলার। যে পুরুষ এবং যে নারীর গৃহ খবর আর সামাজিক মান সম্মান মিলভারটনের হাতের মুঠোয় এসে পড়ে, গড সেভ দেম, ভগবানই তাদের রক্ষা করুক। ঠোঁটের কোণে অম্লান হাসি ফুটিয়ে তোলে, অথচ মার্বেল পাথরের মতো কঠিন হৃদয় নিয়ে শোষণ শুরু হয়, যতক্ষণ না শুধু ছিপড়েটুকু অবশিষ্ট থাকে। লোকটার প্রতিভা আছে এবং শোষণবিদ্যায় তার একটা পাণ্ডিত্য থাকার ফলে এ জাতীয় যে কোনো ব্যবসায় সে প্রথিতযশা হতে পারত। ওর পদ্ধতি এই রকম, সুকৌশলে সে সবাইকে জানিয়ে দেয় বৃত্ত বা খ্যাতির জীবনে যারা সুপ্রতিষ্ঠিত, তাদের জীবনের গূঢ় তথ্য লেখা কোনো চিঠি অতি উচ্চ মূল্যেও কিনতে সে প্রস্তুত। খাস কামরায় বিশ্বাসঘাতক চাকর বা ঝিরাই শুধু এই ধরনের চিঠি তার কাছে পাঠায় না, স্নেহ ভালোবাসায় আস্থা অর্জন করে মেয়েদেরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে সে। এমন ভদ্র বদমাইশও অর্থের লোভে ভরিয়ে তোলে মিলভারটনের চিঠির ঝাঁপি। এদিক দিয়ে মোটেই ব্যয়কুণ্ঠ নয় সে। আমি জানি 2 লাইনের লেখা একটা চিরকুটের জন্য একজন পেয়াদাকে সে 700 পাউন্ড দাম দিয়েছিল। তার ফলে ধ্বংস হয়ে গিয়েছিল একটা সম্ভ্রান্ত পরিবার। বাজারে এমন খবর নেই যা মিলভারটনের কাছে যায় না। তুচ্ছাতিতুচ্ছ খবরও জমা পড়ে তার দপ্তরের খাতায়। তাই এ শহরে শত শত লোক তার নাম শুনলেও ফ্যাকাশে হয়ে যায়। কবে, কোথায়, কিভাবে যে তার মরণ টিপ্পনী শুরু হবে তা কেউ জানে না ওয়াটসন। কেননা দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা তার নয়। অর্থের যেমন অভাব নেই তেমন অভাব নেই কূট বুদ্ধিরও। ঝোপ বুঝে কোপ মারার জন্য হাতের তাস হাতে রেখেই বছরের পর বছর শান্তশিষ্ট হয়ে বসে থাকে সে। তারপর যখন বোঝে চড়া বাজি জেতার সময় এসেছে, তখন ছাড়ে তার হাতের তাস। তোমাকে তো বললামই, লন্ডনের জঘন্যতম লোক হচ্ছে এই মিলভারটন। সাধারণ দুর্বৃত্তের সঙ্গে এর তুলনা হয় না। কেন জানো? রক্ত গরম হয়ে গেলে মারপিট, খুন জখম করা এক জিনিস, আর ধীরে সুস্থে হিসাব মতো অবসর সময়ে মানুষের দিবানিশার শান্তি কেড়ে নিয়ে তার স্নায়ুমণ্ডলে বিপর্যয় ডেকে এনে পরিপুষ্ট টাকার থলিকে আরও পুষ্ট করার প্রচেষ্টা হলো তার ঠান্ডা মাথার এক সুপরিকল্পিত পৈশাচিকতা। বন্ধুবর্গে এরকম তীব্র আবেগে থরথর ভাষায় কথা বলতে আমি খুব অল্পই দেখেছি। বললাম, ইজ ই নট পানিশেবল আন্ডার দ্য ল? আইনের আওতায় সে কি একেবারেই পড়ে না? একটা ভালো প্রশ্ন করেছো ওয়াটসন। হ্যাঁ, আইনের আওতায় পড়ে, কিন্তু কার্যক্ষেত্রে তার কোনো প্র্যাকটিক্যাল ভ্যালুই নেই। ধরো এক মহিলার সর্বনাশ আসন্ন, সেই সময়ে মিলভারটনকে কয়েক মাসের জন্য শ্রীঘরে পাঠিয়েও তো তার কোনো লাভ হচ্ছে না, বরং মিলভারটন জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সর্বনাশও হচ্ছে সম্পূর্ণ। এই জন্যই তার শিকাররা পাল্টা ঘা দিতে সাহস পায় না। নির্দোষ লোককে দহন করার চেষ্টা করলে অবশ্য ফলাফল হতো অন্যরকম, কিন্তু এদিক দিয়ে পাকা শয়তানের মতো ক্ষুরোধার বুদ্ধি তার। না হে ওয়াটসন, না, ওর সঙ্গে লড়তে হলে উই মাস্ট অ্যাডপ্ট অ্যানাদার স্ট্র্যাটেজি। বাট শার্লক, এমন লোককে এখানে কেন ডেকে পাঠিয়েছো?
কারণ এক স্বনামধন্য মহিলা মক্কেল তার কেস দিয়েছেন আমার হাতে। কেসটা শুনলে সত্যিই করুণা হয় ওয়াটসন। গত মরশুমে প্রথম আবির্ভাবেই সেরা সুন্দরী হিসেবে যিনি নাম করেছেন, ইনি সেই লেডি ইভা ব্ল্যাকওয়েল। দিন 15-র মধ্যেই আর্ল অফ ডোভারকোটের সঙ্গে তার ম্যারেজ ফিক্সড হয়েছে ওয়াটসন। ভদ্রমহিলার অবিবেচকের মতো কয়েকটা চিঠি এসে পড়েছিল এই পিশাচটার খপ্পরে। হ্যাঁ, অবিবেচক ছাড়া আর কি বলবো ওয়াটসন। চিঠিগুলো লেখা হয়েছিল গ্রামাঞ্চলের এক বিত্তহীন সম্ভ্রান্ত যুবককে। বিয়ে ভেঙে দেওয়ার পক্ষে চিঠিগুলো যথেষ্ট। মোটা টাকা না পেলে মিলভারটন ওগুলো পাঠিয়ে দেবে আর্লের কাছে। তাই আমার ওপর ভার পড়েছে তার সঙ্গে দেখা করে যত দূর সম্ভব ভালো শর্তের ভিত্তিতে বিষয়টা ফাইসালা করার। সেই মুহূর্তে খটাখট শব্দের সঙ্গে ঘর ঘর আওয়াজ শুনলাম নিচে রাস্তার ওপর। তাকিয়ে দেখি জমকালো একটা ঝুড়ি গাড়ি দাঁড়িয়ে নিচে। জোরালো বাতি দুটোর আলো ঠিকরে পড়ছিল ঘোড়া দুটোর অপূর্ব সুন্দর গাঢ় লালচে বাদামি রঙের পালিশ করা কাঁধের ওপর থেকে। একজন পেয়াদা দরজা খুলে ধরলে এবং খড়বোকায় হৃষ্টপুষ্ট একজন পুরুষ নেমে এলো নিচে। লোকটার গায়ে রাশিয়ান অ্যাস্ট্রাখান অঞ্চলের লোমস চামড়ার ওভারকোট। 1 মিনিট পরেই ঘরে ঢুকলো সে। চার্লস আগাস্টাস মিলভারটনের বয়স 50। বুদ্ধিমান মানুষের মতো বিশাল তার মাথা, পুরন্ত গোলগাল, দাড়িগোঁফবিহীন মুখ, ঠোঁটের কোণে একটা হিমশীতল হাসি লেগে আছে। উজ্জ্বল সোনার ফ্রেমের পেছনে তীক্ষ্ণ ধূসর রঙের এক জোড়া চোখ। তার হাবভাবে বেশ একটা পিকুইক সুলভ বদান্যতা আছে, কিন্তু স্থায়ী ওর কপট হাসি এবং তীক্ষ্ণ অস্থির চোখের দৃষ্টি সব মাটি করে দিয়েছে। তার চেহারার ওই প্রশান্ত ভাবের সঙ্গে মানানসইভাবে তার কণ্ঠস্বর মসৃণ ও কোমল। আমাদের দিকে এগোতে এগোতে সে তার মোটাসোটা হাতটা বাড়িয়ে বিড়বিড় করে প্রথমে এসে আমাদের না দেখতে পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করল। হোমস তার বাড়ানো হাতটা অগ্রাহ্য করে গ্রেনাইটের মতো কঠিন স্বরে তার দিকে তাকালো। মিলভারটনের মুখের হাসি ছড়িয়ে গেল। সে কাঁধ ঝাঁকিয়ে ওভারকোটটা খুলল, তারপর মন দিয়ে সেটা ভাঁজ করে চেয়ারের পেছনে রেখে বসল। তা এই ভদ্রলোকের সামনে কথাবার্তা ঠিক বলা যাবে তো মিস্টার হোমস? অ্যান্ড হু মাইট দিস জেন্টলম্যান বি, মিস্টার হোমস? আমার দিকে ইঙ্গিত করে বসে সে। ডক্টর ওয়াটসন মাই ট্রাস্টেড ফ্রেন্ড অ্যান্ড পার্টনার। সো যা বলবেন তা ওর সামনেই বলতে হবে। বাহ, বেশ বেশ। আপনার মক্কেলের স্বার্থের দিকে লক্ষ্য রেখেই এই কথা বললাম। একটা দুরূহ সমস্যার সম্পর্কে আলোচনা কি না? Dr. Watson is fully informed and has heard all the details. তাহলে সরাসরি কাজের কথাই হোক মিস্টার হোমস। আপনি বলছেন লেডি ইভার তরফে আলোচনা করবেন আপনি। তা আমার শর্ত মেনে নেওয়ার অধিকারও নিশ্চয়ই তিনি আপনাকে দিয়েছেন। আপনার শর্ত কি তাই বলুন। আমার শর্ত মাত্র 7,000 পাউন্ড। আর যদি তা না দেওয়া হয়? মাই ডিয়ার স্যার, আমার পক্ষে সে আলোচনা বড়ই বেদনাদায়ক। কিন্তু আসলে কি জানেন, 14 তারিখে টাকা না দিলে 18 তারিখে যে তার ইয়ে হবে না, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন মিস্টার শার্লক হোমস। লোকটার অসহ্য হাসি আগের চাইতেও গম গম করে উঠল। ক্ষণকাল চিন্তা করে হোমস, তারপর বলে, এমন অসম্ভব শর্ত আরোপ করছেন আপনি যে তা মেনে নেওয়া যায় না।
চিঠিগুলোর বিষয়বস্তু সম্বন্ধে অবশ্য আমিও ওয়াকিবহল। আমার পরামর্শ অনুসারে কাজ করতেও দ্বিধা করবেন না লেডি ইভা। কাজেই আমি তাকে বলবো ভবিষ্যৎ স্বামীর কাছে সব কথা অকপটে খুলে বলে তার দাক্ষিণাত্যের ওপর নির্ভর করতে। নিঃশব্দে হেসে উঠল মিলভার্টন। আপনি দেখছি মশাই আলকে একেবারেই চেনেন না। হোমসের মুখে পরাজয়ের চিহ্ন দেখে পরিষ্কার বুঝলাম আলকে চিনতে তারও বাকি নেই। ও জিজ্ঞাসা করল, চিঠিগুলোয় এমন কি ক্ষতিকর কথা আছে? মিলভার্টন জবাব দেয়, হ্যাঁ, তা মিস্টার হোমস, আসল কথা কি জানেন? এই চিঠিগুলো না এই যায় জন্মনে, হ্যাঁ, প্রাণ রসে একদম পুরো টইটুম্বুর বলতে পারেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এই পত্রগুচ্ছ আর্লের হাতে সমর্পণ করলেই আপনার মক্কেলের স্বার্থ রক্ষা পাবে, তখন না হয় ঠিক তাই করা যাবে, এবং সেক্ষেত্রে এই সামান্য লিপিকা কটা ফিরিয়ে আনার জন্যে এতগুলো টাকা জলে দেওয়াও তো আপনাদের পক্ষে ঠিক বোকামো, তাই না মিস্টার হোমস? বলে দাঁড়িয়ে উঠে ভেড়ার চামড়ার লোমশ কোটে হাত দিল সে। রাগে অপমানে ছাইয়ের মতো পাংশু হয়ে গেল হোমসের মুখ। কন্ট্রোল yourself, মিস্টার মিলভার্টন। ডু হ্যাভ সাম পেশেন্স। সবুর করুন। ধীরে সুস্থে কাজ করা যে আপনার ধাতে নেই তা তো স্পষ্টই দেখছি, কিন্তু মনে রাখবেন এইরকম একটা সূক্ষ্ম ব্যাপারের কেলেঙ্কারি এড়াবার দায়িত্ব কিন্তু আমাদেরই। দিস ইজ আ ম্যাটার অফ utmost ইম্পর্টেন্স, সো উই মাস্ট সেটেল ইট টুডে, কোয়াইটলি অ্যান্ড এফিশিয়েন্টলি। আবারও বসে পড়ে মিলভার্টন, বলে, হ্যাঁ হ্যাঁ, জানেন কি মিস্টার হোমস, এই কথাটা আমি ঠিক আগে থেকেই জানতাম। এই দিকটাও ভাববেন আপনি। লেডি ইভা খুব ওয়েলদি নন। 2000 পাউন্ড দেওয়া মানেই তার স্বল্প বিত্তের প্রায় সবটুকু দিয়ে দেওয়া। আপনার দাবিতে 7000 পাউন্ড দেওয়ার ক্ষমতা তো তার একেবারেই নেই। কাজেই আমার অনুরোধ, আপনি অত চড়া দাম না হেঁকে ওই 2000-এই চিঠিগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। বিশ্বাস করুন, 2000-এর বেশি এক কপর্দক দেওয়ার ক্ষমতাও লেডি ইভার নেই। আর একটু ছড়িয়ে পড়ে মিলভার্টনের হাসি। দুই চোখে ঝিকমিক করে ওঠে কৌতূহলের আলো। আসলে কি জানেন, লেডি ইভার আর্থিক অবস্থা সম্বন্ধে আপনি যা বললেন তা আমার অজানা নয়। তবে কি জানেন, একটা বিষয় আপনি স্বীকার করতে বাধ্য হবেন, যে কোনো মহিলার জীবনে তার বিয়ের লগ্নটিই হলো সর্বোত্তম ক্ষণ। এই সময় তার প্রতিটি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তার জন্য কিছু না কিছু করার আগ্রহ রাখে। মামুলি উপহার দেওয়াটা অনেকেরই মনোপুত হয় না। তাই বলছিলাম, লন্ডনের সেরা সামদানার মাখন ভরা ডিশ উপহার দিয়ে যতটা আনন্দ পাওয়া যাবে, তার চাইতেও বহু গুণ তৃপ্তি পাওয়া যাবে এই সামান্য পত্রগুচ্ছ পাঠিয়ে দিলে। কি বলেন মিস্টার হোমস? What I have said is the truth. It's impossible to raise the sum you demand. আপনার দাবি মতো অত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই বলছিলাম, ভদ্র মহিলার ভবিষ্যৎ নষ্ট করে আপনার যখন কোনো লাভই হবে না, তখন যা পাওয়া যাচ্ছে তাই নেওয়া আপনার পক্ষে বুদ্ধিমানেরই কাজ হবে। ভুল করলেন মিস্টার হোমস, ভুল করলেন। হাটে হাঁড়ি ভেঙে দিলে আমার লাভ বই লোকসান হবে না। এক্ষেত্রে লাভটা অবশ্য হবে পরোক্ষভাবে, এবং তা নিতান্ত সামান্য নয়। বর্তমানে 8-10টা এই ধরনের কেস হাতে রেখেই পাকাচ্ছি, শুধু সুযোগ বুঝে কোপ মারার জন্যে। তাছাড়া একগুঁয়েমির কি কঠোর শাস্তি হতে পারে তা আমি লেডি ইভাকে দেখিয়ে দিয়েছি। আর এই খবর তাদের মধ্যে একবার ছড়িয়ে দিতে পারলেই
আমার কাজটা অনেকটা সহজ হয়ে আসবে। ইনজির যে একবার শুনবে, বেয়াড়াপনা করার কল্পনাও মনে স্থান দিতে পারবে না। আমার পয়েন্টটা বুঝেছেন তো মিস্টার হোমস? পকেট থেকে একটা নোট বই বার করে দেখতে দেখতে বলে মিলভার্টন। ঠিক সেই মুহূর্তেই বিদ্যুতের মতো চেয়ার থেকে ছিটকে গেল হোমস। গো আফটার হিম ওয়াটসন, কুইক! বেরোতে দিও না ঘর থেকে। ওয়েল, এইবার মশাই দেখান তো আপনার ওই নোট বইতে আর কি কি আছে। ইঁদুরের মতো ক্ষিপ্র গতিতে ঘরের ধারে পিছলে গিয়ে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে গেছিল মিলভার্টন। মিস্টার হোমস, মিস্টার হোমস, নাও নাও, একদম নয়। আমিও আশা করেছিলাম এই রকম ধরনের উনি কিছু একটা না করে যে আপনি ছাড়বেন না। তাছাড়া এরকম কাণ্ড তো প্রায়ই হয়, কিন্তু ওরে লাভ কিছু হয় কি? আরে মশাই, আপনার বোঝা উচিত ছিল যে সশস্ত্র না হয়ে আমি কোথাও যাই না, এবং দরকার হলেও গুলি চালাতেও মোটেই দ্বিধা করব না। হ্যাঁ, আইনের সমর্থন যে আমি পাবো তা আপনিও জানেন, আমিও জানি। তাছাড়া চিঠি সমেত নোট বই যে এখানে আনবো, এইরকম ভ্রান্ত ধারণা আপনার কি করে হলো তা ঠিক বুঝতে পারলাম না। এরকম নিরেট মূর্খের মতো কাজ আমি কখনো করি না। যাই হোক, এবার তো আমায় যেতে হয় জেন্টলম্যান। আজ রাতে আরও দু একটা যে ছোটোখাটো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। হ্যাঁ, হ্যামস্টারডে ফিরে যেতে অনেকটা সময় লাগবে। চলি কেমন? এক পা এগিয়ে এসে কোটটা তুলে নিল মিলভার্টন। তারপর রিভলভারের উপর হাত রেখে এগিয়ে গেল দরজার দিকে। আমি একটা চেয়ার তুললাম, কিন্তু হোমস মাথা নাড়তে রেখে দিলাম যথাস্থানে। বাতাসে মাথা ঢুকে মৃদু হাসল মিলভার্টন। দুই চোখ নেচে উঠল কৌতুকে। তারপরেই বিদায় হলো সে। কয়েক মুহূর্ত পরেই দড়াম করে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম, এবং পরক্ষণেই গড়গড় শব্দে দূর হতে দূরে উধাও হয়ে গেল তার জুড়ি গাড়ি। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বুকের উপর চিবুক ঠেকিয়ে অপলক চোখে জ্বলন্ত অঙ্গারের পানে তাকিয়ে অনড়দেহে বসে রইল হোমস। পুরো আধ ঘন্টা কেটে গেল নীরব নিশ্চল হয়ে। ও ডুবে রইল চিন্তার অতলে। তারপরেই যেন উপায় স্থির হয়ে গেছে এমনভাবে তড়াক করে লাফিয়ে উঠে চলে গেল শোয়ার ঘরে। একটু পরেই ছোকরা বয়সের এক লম্পট মজুর সেজে ঘর থেকে বেরোলো হোমস। তারপরে তার মুখে থাকা ছাগল দাড়ি নেড়ে বাতির শিখায় মাটির পাইপটা ধরিয়ে নিয়ে রাস্তায় নেমে গেল। যাওয়ার আগে বলে গেল, ওয়াটসন, আমার ফিরতে দেরি হবে। রাতের অন্ধকারে মিলিয়ে গেল তার কৃষ্ণ মূর্তি। বুঝলাম চার্লস আগাস্টাস মিলভার্টনের বিরুদ্ধে শুরু হলো তার অভিযান। কিন্তু তখন আমি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি অভিযানের অন্তে এমন বিচিত্র অভিজ্ঞতা লাভ করতে হবে আমাদের। বেশ কয়েকদিন ধরেই এই বেশেই আসা যাওয়া করলো হোমস। সে হ্যামস্টেডে যায় এবং সময়টা ভালো কাটছে সেখানে। এছাড়া আর কোনো মন্তব্য শুনলাম না তার মুখ থেকে। কাজেই কী যে করছেও তাও জানতাম না। তারপর একদিন এক দুরন্ত ঝড়ের রাতে ভিজতে ভিজতে বাড়িতে ফিরে এলো হোমস। হাহাকার শব্দে দরজা জানলায় মাথা ঘুরে ফিরে যাচ্ছিল দুরন্ত বাতাস। এই তার শেষ অভিযান। ছদ্মবেশ খসিয়ে আগুনের ধারে পা ছড়িয়ে বসে অভ্যাস মতো আপন মনে নিঃশব্দে প্রাণ খুলে হাসতে লাগলো বন্ধুবর। ওয়াটসন, 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 যদি আমি বলি আই এম গোয়িং টু গেট ম্যারিড, অর্থাৎ আমি বিবাহ করতে চলেছি, তাহলে নিশ্চয়ই তা বিশ্বাস করবে না। তুমি আর বিয়ে? ইম্পসিবল। ওহ ওয়াটসন, তাহলে আর বলছি কি, শুনে চমকে যাবে ভাইয়া, আমার বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে। মাই ডিয়ার হোমস, কংগ্রাচুলেশনস। আমাদের মিলভার্টনের বাড়ির গৃহপরিচারিকার সঙ্গে। এই সর্বনাশ, কি বলছো হোমস?
শেষ পর্যন্ত পরিচারিকার সঙ্গে? আরে ভাই, আমার খবরের দরকার হয়ে পড়েছিল, সেই জন্যই। কিন্তু সেজন্য তো অনেক দূর গড়িয়েছ দেখছি। এ ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার নাম স্কট, জলের পাইপ, সিস্টার্ন ইত্যাদি বসানো এবং মেরামত করাই আমার ব্যবসা, এবং তা দিন দিন ফুলে ফেপে ওঠে। প্রতি সন্ধ্যায় মেয়েটির সঙ্গে আমি হাওয়া খেয়েছি আর কথা বলেছি এনতার। কি মুশকিল, সেসব কথা তো বলাও যায় না। যাকে আমার যা যা দরকার ছিল সবই পেয়ে গেছি। আমার হাতের তালুর সঙ্গে আমার যতখানি পরিচয় ততখানি জেনে গেছি মিলভার্টনের বাড়ির খুঁটিনাটি। কিন্তু হোমস, মেয়েটা? দু কাঁধ ঝাঁকিয়ে ও বলল, মাই ডিয়ার ওয়াটসন, অত ভাবতে গেলে কি আর চলে? অবস্থা বুঝে ব্যবস্থা। বাজি যেরকম থাকবে হাতের তাসও ফেলবে সেইভাবে, তাই নয় কি? ভালো কথা, আরও একটা আনন্দের খবর আছে। অভিসার পর্ব করতে গিয়ে আমার এক প্রচণ্ড প্রতিদ্বন্দ্বী জুটিয়ে ফেলেছি আমি। পেছন থেকে আমায় পেলে লোকটা নির্ঘাত আমার গলা কেটে ফেলবে। ওহ, কি চমৎকার রাত্রি ওয়াটসন! আজকের আবহাওয়া তোমার ভালো লাগছে? আমার কাজের পক্ষে খুবই উপযোগী আজকের আবহাওয়া। ওয়াটসন, আজ রাতেই মিলভার্টনের বাড়িতে শীত দিতে চাই আমি। হোয়াট? ফর গড শেক হোমস, তুমি কি করতে চাইছো তা ভেবে দেখেছো? বন্ধু, সব দিক দিয়েই ভেবে দেখেছি আমি। হঠকারী কাজ আমি করি না। যদি কোনো সম্ভাব্য উপায় থাকতো আমি এইরকম বিপজ্জনক কাজে উদ্যমী হতাম না। এসো, বিষয়টা স্পষ্টভাবে ভালোভাবে দেখা যাক। ধরো, আমি ধরে নিচ্ছি এই অভিযানকে নীতিগতভাবে সমর্থন করছো তুমি, যদিও প্রয়োগের দিকটা অপরাধমূলক মনে করছো। তার বাড়িতে চুরি করতে ঢুকবো আর কিছুই নয়, শুধুমাত্র পকেট বুকটা নিয়ে আসার জন্য। কাজেই তুমি আমাকে সাহায্য করবে। হ্যাঁ, অন্যায় কাজের উদ্দেশ্যে যেসব জিনিস ব্যবহার করা হচ্ছিল সেগুলো ছাড়া যদি আমরা কিছুই না নিই তবে তা নৈতিকভাবে সমর্থনযোগ্য। এক্স্যাক্টলি। তাহলে এটা যদি নীতিগতভাবে সমর্থনযোগ্য হয় তবে ব্যক্তিগতভাবে বিপদের সম্ভাবনার কথাই ভাবতে হবে। যখন কোনো ভদ্রমহিলার কোনো লোকের সহায়তা একান্ত প্রয়োজন তখন সেই ভদ্রলোক নিশ্চয়ই বিপদের দোহাই দিয়ে থামতে পারে না। তা বলে তুমি এইরকম একটা অস্বস্তিকর অবস্থায় পড়বে? রিস্ক ইজ আ পার্ট অফ আওয়ার ওয়ার্ক। চিঠিগুলো ফেরত পাওয়ার অন্য কোনো সম্ভাব্য পথ আমাদের নেই। হতভাগ্য মহিলাটির টাকাও নেই, আবার সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন এমন কোনো লোকও নেই। কালই টাকা মেটানোর শেষ দিন ওয়াটসন। আজ চিঠিগুলো না পেলে লোকটা তার কথা মতো মহিলার জীবনটা ধ্বংস করে দেবে। সুতরাং হয় আমি আমার মক্কেলকে ভাগ্যের হাতে ছেড়ে দেবো, নয়তো এই শেষ বাজিটা খেলবো। ওয়াটসন, এই মিলভার্টন আর আমি, আমাদের দুজনের মধ্যে এটাকে একটা খেলোয়াড়ি প্রতিদ্বন্দ্বিতা বলতে পারো। তুমি দেখেছো, প্রথম লড়াইয়ে সব তার পক্ষে গেছে, কিন্তু শেষ পর্যন্ত এই লড়াইটা চালানোর মধ্যে আমার আত্মসম্মান, আমার খ্যাতি জড়িত। দেখো, আমি এটা পছন্দ না করলেও মনে হয় এটাই হওয়া উচিত। তুমি কখন রওনা হবে? সেটা জেনেও তো কোনো লাভ নেই ওয়াটসন, কারণ তুমি যাচ্ছ না। তাহলে তুমিও যাচ্ছ না। আমি তোমায় যা কথা দিয়েছি জীবনে তা ভাঙবো না। কিন্তু তুমি যদি আমায় এই অভিযানের সঙ্গী হতে না দাও তাহলে আমি একটা গাড়ি রাখবো এবং সোজা পুলিশ ফাঁড়িতে গিয়ে তোমায় ধরিয়ে দেব। কি মুশকিল! আরে, তুমি আমায় সাহায্য করতে পারবে না ওয়াটসন। তুমি কি করে জানলে? কি ঘটতে পারে তা তুমি বলতে পারো না। যাই হোক না কেন, আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। তুমি ছাড়া অন্য লোকেরও খ্যাতি আছে, আত্মসম্মান আছে। হোমসকে একটু উত্তক্ত মনে হলো, কিন্তু তার ভ্রুকুটি সহজ হলো। সে আমার কাঁধ চাপড়ে দিল, তারপর বলল, বেশ মাই ডিয়ার ফ্রেন্ড, তাই হবে। আমরা কয়েক বছর একই ঘরের ভাগিদার থেকেছি, আর শেষ পর্যন্ত যদি একই গারদ ঘরের ভাগিদার হই তাহলে বেশ মজাদার হবে। তুমি কি জানো ওয়াটসন, যে আমার সবসময়ই ধারণা ছিল আমি খুব দক্ষ অপরাধী হতে পারতাম। আমার জীবনে এটাই সেই সুযোগ।
ড্রয়ার থেকে সে একটা পরিপাটি চেহারার ছোট্ট চামড়ার কেস বার করলো। সেটা খুলেই অনেকগুলো ঝকঝকে যন্ত্রপাতি বার করলো। এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর আধুনিক শীত দেওয়ার যন্ত্রপাতি। এতে আছে নিকেলের প্লেট করা শীতকাঠি, ডগায় হিরে লাগানো কাঁচ কাটা ছুরি, প্রয়োজন উপযোগী চাবির গোছা। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে যেসব আধুনিক উন্নত জিনিস বেরিয়েছে তা সবই রয়েছে এখানে। এখানে অন্ধকারে চলাফেরা করার জন্য লণ্ঠনও আছে, সবই গোছানো। তোমার নিঃশব্দে চলার মতো জুতো আছে? রবারের শোল দেওয়া টেনিস খেলার জুতো আছে। চমৎকার। আর মুখোশ? কালো সিল্ক দিয়ে দুটো বানিয়ে নিতে পারি। ওয়াটসন, দেখতে পাচ্ছি এই ধরনের জিনিসে তোমার বেশ জোরালো ঝোঁক আছে। খুব ভালো, তাহলে মুখোশটা তৈরি করো। রওনা হওয়ার আগে ঠান্ডা কোনো খাবারের প্রয়োজন। এখন 9:30। 11টা নাগাদ আমরা চার্চ রোতে যাব। সেখান থেকে আপল রোড টাওয়ারে যেতে হলে 15 মিনিট হাঁটতে হবে। মাঝরাত হওয়ার আগেই আমরা কাজে লেগে যাব। মিলভার্টন নিয়মিত ঠিক 10:30টায় শুতে যায়। তার ঘুম খুব গাঢ়। ভাগ্য সহায় থাকলে আমরা 2টোর মধ্যে লেডি ইভার চিঠিপত্রগুলো পকেটে নিয়ে এখানে ফিরে আসব। শান্ত পোশাক পরলাম হোমস আর আমি। দেখলে মনে হবে যেন থিয়েটার থেকে ঘুরিয়ে ফিরছেন দুজন ভদ্রলোক। অক্সফোর্ড স্ট্রিটের ভাড়াটায় ঘোড়ার গাড়ি নিয়ে হ্যামস্টেডের একটা ঠিকানায় এসে পৌঁছলাম। গাড়ির ভাড়া মিটিয়ে দিলাম এখানেই। দারুণ ঠান্ডা পড়েছিল। কনকনে হাওয়ার ঝাপটায় মনে হচ্ছিল যেন বরফের ছুরি কেটে কেটে বসে যাচ্ছে মাংসের মধ্যে। ওভারকোটের বোতাম যতটা পারলাম এঁটে নিলাম। তারপর ঝোপঝাড়ের পাশ দিয়ে এগিয়ে চললাম গন্তব্যস্থানের দিকে। হোমস বলল, আজকের কাজটা একটু বিশেষ রকমের দুরূহ। হিসাবি বা হুঁশিয়ারি না হলে সাফল্য অসম্ভব। মিলভার্টনের পড়ার ঘরে একটা সিন্দুকের মধ্যে থাকে এই দলিল দস্তাবেজগুলো। পড়ার ঘরটা আর তার শোবার ঘরের লাগোয়া আর একটা ঘর। কিন্তু আমাদের একটা সুবিধা আছে। নাদুস নদুস খর্বকায় লোকেরা যখন টাকার কুমির হয় তখন তাদের যে অসুস্থ অভ্যাসটি থাকে, মিলভার্টনেরও তা আছে। অর্থাৎ বেজায় ঘুম কাতুরে লোকটা। আমার প্রেমিকা আগাথার কাছে শুনলাম চাকর মহলে সবাই নাকি এ নিয়ে হাসাহাসি করে। একবার ঘুমোলেই হলো। সে কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর ক্ষমতা আর কারো নেই। মিলভার্টনের কাজকর্ম দেখবার জন্য একান্ত অনুগত একজন সেক্রেটারি আছেন। সে ভদ্রলোকও সারাদিন পড়ার ঘর ছেড়ে এক পাও নড়ে না। আমাদের নৈশ অভিযান সেই কারণেই। এরপর লোকটার একটা বাঘা কুকুর আছে। সারাদিন বাগানে টহল দেওয়া তার কাজ। গত দুরাত্রে আগাতার সঙ্গে দেখা করার সময় সে চাবি দিয়ে রেখেছিল কুকুরটাকে। কাজেই নির্বিঘ্নে যেতে আসতে পারছি আমি। এই যে এই বাড়িটা, বাগানওয়ালা এই বড় বাড়িটা। ওয়াটসন, ফটক দিয়ে ঢুকে পড়ো, কুইক। এইবার ডাইনে মোড় দিয়ে দাঁড়ানো যাক লরেল ঝোপের মধ্যে। মুখোশগুলো এখানেই লাগিয়ে নেওয়া যাক, কি বলো? লক্ষ্য করেছ কোনো জানলা দিয়েই আলোর এতটুকু রশ্মি দেখা যাচ্ছে না ওয়াটসন। চমৎকার প্ল্যান। যেমনটি আশা করা গেছিল ঠিক তেমনটিই হচ্ছে দেখছি। কালো সিল্ক দিয়ে মুখ ঢাকার পর আমাদের দেখতে হলো দুটো অতি ভয়ঙ্কর নিশাচর প্রাণীর মতো। শিয়ালের মতো নিঃশব্দ চরণে নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন ঝিমিয়ে পড়া বাড়িটার দিকে এগিয়ে গেলাম দুজনে। একদিকে দেখলাম টালির ছাউনি দেওয়া একটা বারান্দায় সারি সারি অনেকগুলো জানালা আর দুটো দরজা। ফিসফিস করে ওঠে হোমস, ওইটাই ওর শোবার ঘর। দরজা খুলতেই পড়ার ঘর। সবচেয়ে ভালো হতো ওই দরজাটা খুলতে পারলে। কিন্তু দরজার ওদিকে শুধু ছিটকিনি নয়, তালাও লাগানো আছে। কাজেই এই দিক দিয়ে ঢুকতে গেলে শব্দ টব্দ একটু বেশি হবে। এসো,
ঘুরে যাওয়া যাক। ওদিকে একটা কাঁচের তৈরি গাছপালা রাখার গ্রিনহাউস আছে, তার ভেতর দিয়ে বসার ঘরে যাওয়া যায়। কিন্তু সেখানেও তালা লাগানো। কাঁচের একটা গোল চাকতি কেটে ফেলে হাত গলিয়ে ভেতর থেকে চাবি ঘুরিয়ে দিল হোমস। পর মুহূর্তেই ভেতরে এসে দরজা বন্ধ করে দিল সে। এবং ঠিক তখন থেকেই আইনের চোখে গূঢ় অপরাধ করা শুরু হলো আমাদের। সংরক্ষণশালার ভারী উষ্ণ বাতাস আর বিদেশ থেকে আনা নানা রকমের চারা গাছের দম আটকানো সৌরভে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমাদের। অন্ধকারের মধ্যে আমার হাত চেপে দ্রুত পদে এগিয়ে চলল হোমস। গুল্মের কিনারা দিয়ে যাওয়ার সময় পাতাগুলো ঘষতে লাগলো আমার মুখের ওপর। বহুদিনের সযত্ন অভ্যাসে অন্ধকারের মধ্যে দিয়ে দেখবার আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছিল হোমস। এক হাতে আমার হাত আঁকড়ে ধরে অপর হাতে একটা দরজা খুলল সে। মনে হলো যেন একটা মস্ত ঘরে ঢুকেছি এবং কেউ একটু আগেই সেখানে সিগার খেয়ে গেছে। আসবাবপত্রের মধ্যে দিয়ে পথ করে নিয়ে এগিয়ে গেল হোমস। আর একটা দরজা খুলে আমাকে টেনে নিয়ে গেল ওদিকে। দরজা বন্ধ করে দেওয়ার পর আমি হাত বাড়াতেই দেওয়াল থেকে ঝোলানো কতকগুলো কোটে হাত ঠেকল। বুঝলাম যাতায়াতের পথে অর্থাৎ প্যাসেজে এসে পড়েছি। প্যাসেজ পেরিয়ে এসে হোমস অতি সন্তর্পণে ডান দিকের একটা দরজা খুলল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে একটা প্রাণী ধেয়ে এলো আমাদের পানে। আমার হৃৎপিণ্ডটাও ডিগবাজিকে এসে ঠেকলো গলার কাছে। পরক্ষণেই বুঝলাম প্রাণীটা চতুষ্পদ এবং একটি নিরীহ বেড়াল। তখন ইচ্ছা হলো জোরে হেসে উঠি। এই ঘরে ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল এবং সেখানেও মন্থর বাতাসে ভাসছিল তামাকের ঘন কটু গন্ধ। পা টিপে টিপে ভেতরে ঢুকলো হোমস। আমি ভেতরে এলে পরে খুব আলতোভাবে দরজাটা বন্ধ করে দিল। এটাই মিলভার্টনের পড়ার ঘর। অপর প্রান্তে একটা পর্দা ঝুলতে দেখে বুঝতে কষ্ট হলো না যে সেটা শোবার ঘরের প্রবেশপথ। জোরালো আগুনের আলোয় আলোকিত হয়ে উঠেছিল সমস্ত ঘরটা। দরজার কাছে চকচক করছিল একটা বৈদ্যুতিক সুইচ। আগুনের আলো থাকায় সুইচ টেপার দরকার হলো না। ফায়ারপ্লেসের একপাশে দেখলাম একটা ভারী পর্দা। বাড়ির ভেতরে ঢোকার আগে বাইরের দিকে ঠেলে বেরোনো যে জানালাটা দেখেছিলাম, এ পর্দা যে সেই জানালাকেই ঢেকে রেখেছে তা বুঝতে মোটেই কষ্ট হলো না আমার। ফায়ারপ্লেসের আর একদিকে একটা দরজা। বাইরে থেকেই দেখেছি এই দরজা খুলেই বারান্দায় পা দিতে হয়। ঘরের ঠিক কেন্দ্রেই একটা ডেস্ক আর চকচকে লাল চামড়ায় মোড়া ঘুরন্ত চেয়ার। বিপরীত দিকে দেখলাম মস্ত বড় একটা বুককেস। উপরেই রয়েছেন জ্ঞানের দেবী এনেথের মার্বেলের পাথরের আবক্ষ প্রতিমূর্তি। কোণের দিকে বইয়ের আলমারি আর দেওয়ালের মাঝামাঝি দাঁড়িয়ে একটা লম্বা সবুজ রঙের চেস্ট। আগুনের আলো ঠিকরে পড়েছিল তার পালিশ করা তামার হাতলের ওপর থেকে। গুঁড়ি মেরে এগিয়ে গিয়ে একবার দেখে নিল হোমস। তারপর পা টিপে টিপে শোয়ার ঘরের কাছে গিয়ে কান খাড়া করে রইল কিছুক্ষণ। কোনো রকম সাড়া শব্দ পাওয়া গেল না। ইতিমধ্যেই আমি ভাবলাম বাইরের দিকের দরজা দিয়ে উধাও হয়ে যাওয়ার ব্যবস্থাটা আগে থেকে সম্পূর্ণ করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। তাই দরজাটা পরীক্ষা করতে গেলাম আমি। গিয়েই তো অবাক, দরজায় তালাও নেই। বাইরে থেকে একটু ঠেলা মারলেই খুলে যায়। হোমসের বাহু স্পর্শ করতেই সে মুখোশ পরা মুখটা ফিরে তাকালো দরজার দিকে। তাকিয়ে চমকে উঠল। দেখলাম আমার মতোই আশ্চর্য হয়ে গেছে সে। কানের গোড়ায় মুখ এনে ফিসফিস করে বলে ওঠে হোমস, ওয়াটসন, গতিক সুবিধার মনে হচ্ছে না। বুঝতে পারছি না কি ব্যাপার। চুলোয় যাক, নষ্ট করার মতো সময় আর নেই আমাদের হাতে। এই বলছি হোমস, এই আমার কিছু করার আছে নাকি? ইয়েস, আছে। দরজার কাছে গিয়ে দাঁড়াও তুমি। কাউকে আসতে শুনলেই ভেতর থেকে ছিটকিনি এঁটে দিয়ে তখনই যে পথ থেকে এসেছি সেই পথেই শট টান দেব আমরা। আর যদি উল্টো দিক থেকে কেউ আসে তাহলে কাজ শেষ হয়ে গেলে বারান্দার দরজা দিয়েই সরে পড়ব, আর না হলে ওই পর্দার আড়ালে লুকোবো। বুঝেছ তো? ঘাড় নেড়ে জানালাম, বুঝেছি। তারপর দাঁড়ালাম দরজার সামনে।
প্রথমে একটু একটু ভয় করছিল সত্যি, কিন্তু এখন সে ভয় কেটে গেছিল। বরং সর্ব অঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছিল এক অদ্ভুত তীব্র উল্লাসে। যতদিন আইনের রক্ষক ছিলাম কোনোদিন উপলব্ধি করতে পারিনি এ জাতীয় আনন্দের শিহরণ। সে রাতে সেই প্রথম আইনের ভক্ষক হওয়ার পর আস্বাদ পেলাম তার। অভিযানের মহান উদ্দেশ্য প্রতিপক্ষের ক্রূর চরিত্র এবং এ কাজে যে নিঃস্বার্থ আর রমণীর স্বার্থরক্ষাকল্পে বিরচিত। এই টানটান জ্ঞানের সঙ্গেও এসে মিশেছিল অ্যাডভেঞ্চার প্রিয় স্পোর্টসম্যান সুলভ তীব্র আগ্রহ। অপরাধ সচেতন হওয়া দূরে থাকুক, বিপদের সম্ভাবনা যতই ঘনীভূত হয়ে উঠেছিল ততই অসহ্য আনন্দে শিহরিত হয়ে উঠেছিল আমার প্রতিটি লোমকূপ। যন্ত্রপাতির চামড়ার কেসটা খুলে ফেলল হোমস। তারপর দুরূহ অপারেশন করার আগে সার্জেন্ট যেমন ধীর স্থির বিজ্ঞানের সুলভ নিপুণ হাতে একটার পর একটা যন্ত্র বেছে তুলে নেয়, ঠিক তেমনই অভ্যস্ত সতর্কতায় তৎপর হয়ে উঠল সে। সিন্দুক খোলা যে তার একটা বিশেষ শখ তা জানতাম, তাই এরকম একটা দানব সিন্দুকের সামনাসামনি হয়ে সে যে আনন্দে অধীর হয়ে উঠবে এতে আর আশ্চর্য কি। সিন্দুক তো নয়, যেন সোনালি আর সবুজ রঙের একটা ড্রাগন, যার জঠরে সঞ্চিত রয়েছে কত সুন্দরী মহিলার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার উপাদান। কোটের হাতা গুটিয়ে নিয়েছিল হোমস, ওভারকোটটাকে খুলে রেখেছিল চেয়ারের উপর। পুনরুদ্যমে শুরু হলো কাজ। দুটো ছিদ্র করা ডিল, একটা শীতকাঠি আর কয়েকটা খাঁজবিহীন চাবি বার করে রাখল সে। অতর্কিতে বিপদের জন্য তৈরি থেকে মাঝখানের দরজায় দাঁড়িয়ে আমি তাকাতে লাগলাম, একবার এদিকে একবার ওদিকে। অবশ্য কেউ এসে বললে আমাদের করণীয় কি সে বিষয়ে আমার ধারণা খুব একটা পরিষ্কার ছিল না। প্রায় আধ ঘন্টা তন্ময় হয়ে রইল হোমস। নিবিড় উৎসাহ নিয়ে একটার পর একটা যন্ত্র তুলে নিয়ে ট্রেনিং পাওয়া কারিগরের মতো বেশ শক্ত আর নিপুণ হাতে কাজ করে চলল সে। অবশেষে শুনলাম একটা ক্লিক শব্দ। চওড়া সবুজ দরজাটা খুলে গেল কবজার ওপর। ভেতরে দেখতে পেলাম অনেকগুলো কাগজের প্যাকেট। প্রত্যেকটা প্যাকেট সুতো দিয়ে বাঁধা, সিলমোহর করা এবং উপরে নাম, অ্যাড্রেস এবং নম্বর লেখা। একটা প্যাকেট হোমস তুলে নিলে, কিন্তু আগুনের চঞ্চল আলোয় উপরের লেখা পড়া সম্ভব হলো না। ইলেকট্রিক আলো জ্বালাও বিপজ্জনক, কেননা পাশের ঘরেই ঘুমোচ্ছে মিলভার্টন স্বয়ং। চোরা লণ্ঠনটা ঢেকে আনলো সে। তারপরেই আচম্বিতে থমকে গেল, উৎকণ্ঠ হয়ে কি যেন শুনল এবং পর মুহূর্তেই সিন্দুকের পাল্লা ঘুরিয়ে বন্ধ করে দিয়ে কেসটা তুলে নিলে। দ্রুত হাতে যন্ত্রপাতি কোটের পকেটে ঠেসে নিয়ে তীরবেগে লুকিয়ে পড়ল জানালার পর্দার পেছনে। যাওয়ার সময় আমাকেও সরে আসতে বললে ইঙ্গিতে। ওর পাশে গিয়ে দাঁড়ানোর পরেই শব্দটা শুনতে পেলাম। তীব্র অনুভূতি দিয়ে অনেক আগেই এর শব্দ শুনে হুঁশিয়ার হয়ে গিয়েছিল হোমস। বাড়ির মধ্যে কোথায় যেন একটা আওয়াজ শোনা গেল। অনেক দূরে দড়াম পড়ে যেন বন্ধ হলো একটা দরজা। তারপরেই শুনলাম অস্পষ্ট চাপা গজগজানি এবং ঠিক তারপরেই থপথপ। কে যেন অতি দ্রুত কিন্তু মেপে মেপে পা ফেলে এগিয়ে আসছে এদিকে। ঘরের বাইরে প্যাসেজে এসে থেমে গেল থপথপ শব্দটা। তারপরেই থমকে গেল দরজার সামনে। খুলে গেল দরজা। সুইচ টেপার খটার শব্দে দপ করে জ্বলে ওঠে ইলেকট্রিক আলো। আবারও বন্ধ হয়ে গেল দরজা। কড়া সিগারেটের কটু গন্ধ ভেসে এলো আমাদের নাকে। তারপরে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার কয়েক গজের মধ্যেই পায়ের শব্দ ক্রমাগত আসা যাওয়া করতে লাগলো, ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। তারপরেই থেমে গেল পদশব্দ। ক্যাচ ক্যাচ আওয়াজ শুনলাম চেয়ারে। তালাতে চাবি লাগানোর ক্লিক শব্দ আর কাগজপত্র নাড়াচাড়া করার খসখস আওয়াজ। এতক্ষণ
উঁকি মারার সাহস হয়নি আমার। এবার বুক ঠুকে পর্দা চোরা সামান্য ফাঁক করে তাকালাম বাইরে। কাঁধের ওপর হোমসের কাঁধের চাপ পড়ায় বুঝলাম সেও উঁকি মারার লোভ সামলাতে পারেনি। ঠিক সামনে আমাদের নাগালের মধ্যেই একটা চওড়া গোলাকার পিঠ। আমাদের দিকে পেছন করে বসে আছে মিলভার্টন স্বয়ং। বুঝলাম আগাগোড়া তার গতিবিধি হিসাব করতে ভুল করেছি আমরা। শোয়ার ঘরে একেবারেই আসেনি সে। ধূমপান করার বা বিলিয়ার্ড খেলার ঘরেই এতক্ষণ বসেছিল সে। ঘরটা বাড়ির দূর প্রান্তে হওয়ায় আলোকিত জানালাগুলো আমাদের চোখ এড়িয়ে গেছে। চোখের একেবারে সামনে দেখছিলাম ওর চ্যাটালো ধূসর মাথা, আর মাঝখানে চকচকে টাক। সে লাল চামড়াওয়ালা চেয়ারটায় একদম হেলান দিয়েই বসেছিল, পা দুটো সামনে টান টান করে ছড়ানো। মুখের কোণ থেকে বেরিয়ে আছে একটা কালো সিগার। পরনে একটা আধা সাময়িক স্মোকিং জ্যাকেট। রংটা লাল ক্ল্যারেট মদের মতো, কালারটা ভেলভেটের। তার হাতে ধরা আছে আইন সংক্রান্ত একটা দীর্ঘ দলিল। সেটা সে অলস ভঙ্গিতেই পড়ছিল, আর ঠোঁটের ফাঁক দিয়ে একটার পর একটা ধোঁয়ার বৃত্ত তৈরি করে ছুঁড়ে দিচ্ছিল শূন্যে। বেশ গুছিয়েই আয়েশ করে বসার ভঙ্গি দেখে মনে হলো খুব তাড়াতাড়ি ওঠার কোনো সম্ভাবনাই নেই। হোমসের হাত তখনও আমার কাঁধে ছিল। অনুভব করলাম একটু আশ্বাস দিয়েই সে ঝাঁকুনি দিল, যেন বলতে চাইছে অবস্থা তার আয়ত্তে আছে এবং সে যথেষ্ট স্বাভাবিক আছে। সুতরাং আমারও উচিত সাহসে বুক বাঁধা। কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে আমি যা দেখতে পাচ্ছিলাম তা নিশ্চয় সে দেখতে পায়নি। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে তা দেখতে পাওয়াও সম্ভব নয়। তাড়াহুড়ো করে বন্ধ করায় সিন্ধুকের দরজা পুরোপুরি বন্ধ হয়নি, এবং যে কোনো মুহূর্তেই তা মিলভার্টনের চোখে পড়তে পারে। কাজেই মনে মনে আমি তৈরি হয়েই রইলাম। যে মুহূর্তেই বুঝবো মিলভার্টন দেখতে পেয়েছে আধবন্ধ দরজাটা এবং শক্ত হয়ে উঠেছে তার দেহ, সেই মুহূর্তেই গোপন স্থান থেকে এক লাফে বেরিয়ে এসে আমার ওভারকোটটা ওর মাথার উপরে ছুঁড়ে দিয়ে জাপটে ধরে কাবু করে ফেলবো তাকে। তারপর যা করা সে হোমসই করবে। কিন্তু একবারও চোখ তুলে তাকালো না মিলভার্টন। অলস মন্থর ভঙ্গিমায় পাতার পর পাতা উল্টে চলল। বুঝলাম নিবিড় আগ্রহে আইনবিদের বুদ্ধিস্রোতে গা ভাসিয়ে দিয়েছে ও। ভেবেছিলাম দলিল পড়া শেষ হলে এবং হাতের সিগারটা পুড়ে ছাই হলে শোয়ার আয়োজন করবে সে। কিন্তু এ দুটোর একটারও অন্তে পৌঁছনো হলো না। তার আগেই এমন একটা ঘটনা ঘটল, আমাদের চিন্তাধারা আচমকা গতি পরিবর্তন করে ছুটল সম্পূর্ণ ভিন্ন এক খাতে। বেশ কয়েকবার মিলভার্টনকে ঘড়ির দিকে তাকাতে দেখছিলাম আমি। একবার তো অধীরভাবে উঠে দাঁড়িয়ে আবারও বসে পড়ল। রাত দুপুরে যে তার সঙ্গে কারোর অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে এ ধারণা একেবারেই মাথায় আসেনি আমার। কিছুক্ষণ পরে হঠাৎ বাইরের বারান্দা থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো আমার কানে। কাগজপত্র ডেস্কের ওপর ফেলে দিয়ে শক্ত হয়ে বসলো মিলভার্টন। আবারও শোনা গেল শব্দটা। তারপরেই দরজার ওপর আলতোভাবে টোকা মারার আওয়াজ। দাঁড়িয়ে উঠে দরজা খুলে দিল মিলভার্টন। কেন তা আমার দেখার দরকার নেই, নিয়তির দণ্ড নেমে এসেছে। তারপর তড়িৎ স্বরে বলে উঠল সে, প্রায় আধ ঘন্টার মতো দেরি হয়েছে তোমার। ও, রাতের দরজা খোলা রাখা এবং মিলভার্টনের নৈশ জাগরণের তবে এইটাই কারণ। এরপর একটা মেয়ের পোশাকে খসখসানির শব্দ শোনা গেল। মিলভার্টনের মুখটা আমাদের দিকে ঘোরানো মাত্রই আমি পর্দার ফাঁকটুকু বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এখন আবার সাহসে ভর করে আর একবার পর্দাটা ফাঁক করলাম। সে আবার তার আসনে বসে পড়েছে।
আগের মতোই শিকারটা তার ঠোঁটের কোণে উদ্ধতভাবে ধরা। তার সামনে বিদ্যুতের প্রখর আলোয় লম্বা ছিপছিপে গাঢ় বর্ণের এক মহিলা। তার মুখ কালো ওড়না দিয়ে ঢাকা, ঢিলে বড় জামাটা থুতনি অবধি জড়িয়ে আছে। মেয়েটির শ্বাস প্রশ্বাস দ্রুত বইছিল। তার নমনীয় শরীরটার প্রতি ইঞ্চি প্রবল আবেগে কেঁপে কেঁপে উঠছিল। মিলভার্টন বলল, মাই ডিয়ার, রাতের বিশ্রাম তো প্রায় আমার নষ্ট করেই দিলে। যাই হোক, ঘুম হওয়ার উপযুক্ত মূল্য আশা করি তুমি দিতে পারবে। আচ্ছা, অন্য কোনো সময়ে কি তোমার আসা সম্ভব হয় না বুঝি? ঘাড় নাড়ল স্ত্রীলোকটি। বেশ বেশ, না আসতে পারলে এসো না। কাউন্টেসের শাসন যদি এত কড়া বলে মনে করো তো তাকে সাহায্য করবার এই তো সুযোগ। কি মুশকিল। আরে, এত কাঁপছো কেন? আরে, মেয়েটা এত কাঁপছে কেন? ঠিক আছে ঠিক আছে, এই তো চাই, সামনে নাও নিজেকে। এবার এসো কাজের কথা কিছু। হ্যাঁ, তুমি লিখেছ এমন 5খানা চিঠি তোমার হাতে এসেছে যা কাউন্টেস দয়েলবার্টকে সংকটে ফেলার পক্ষে যথেষ্ট। চিঠিগুলো বিক্রি করতে চাও তুমি, আর আমি কিনতে চাই। এই পর্যন্ত কোনো ঝামেলা নেই। এখন শুধু দামটা একটু করে নেওয়া দরকার। চিঠিগুলো আমি একবার পরীক্ষা করে দেখতে চাই, আর নমুনা যদি সত্যি সত্যি ভালো হয়। আরে, কি সর্বনাশ! আপনি? কোনো কথা না বলে মেয়েটি ওড়না সরিয়ে দিয়েছিল এবং চিবুক থেকে জামার প্রান্তটাও ফেলে দিয়েছিল। মিলভার্টনের মুখোমুখি দাঁড়িয়ে একটি ময়লা রঙের সুন্দরী মহিলা। তার মুখটি সুগঠিত, বাঁকা নাক, ঘন কালো ভুরু চোখের ওপর ছায়া ফেলেছিল, ঝকঝকে চোখ আর সোজা পাতলা ঠোঁটে সর্বনাশা হাসি। চিবিয়ে চিবিয়ে উত্তর দিলেন ভদ্রমহিলা, Yes, আমি, the very woman whose life you ruined. মিলভার্টন হাসল, কিন্তু ভয়ে তার গলাও কেঁপে উঠল। তুমিই তো বড্ড জেদি ছিলে এবং সেদিন আমার চরম সিদ্ধান্ত নিতেও বাধ্য করেছিলে। তোমাকে তো আমি ভালো কথায় বলেছিলাম, তোমার সাধ্যমতো সামান্য কিছু দামই চেয়েছিলাম, কিন্তু তুমি 1 পয়সাও দিতে রাজি হলে না। তাই এক প্রকার বাধ্য হয়েই। তাই তুমি চিঠিগুলো আমার স্বামীর কাছে পাঠিয়ে দিলে? ইচ্ছে করেই। তুমি জানতে এতে উনি ভেঙে পড়বেন। তিনি ছিলেন একজন মহান মানুষ, তোমার চেয়ে অনেক বড় মনের মানুষ, আর তোমার নোংরা খেলায় তার মৃত্যু হলো। মনে আছে সেই রাতটা? রিমেম্বার দ্য লাস্ট নাইট? এই দরজা দিয়েই আমি তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে প্রার্থনা করেছিলাম, দয়া ভিক্ষা করেছিলাম, আর তুমি আমার মুখের ওপর হেসেছিলে। হ্যাঁ, তুমি নোংরা কুৎসিত হাসি হেসেছিলে। লুক অ্যাট ইউ নাও। কাপুরুষ হাসতে চাও, বাট ইউ কান্ট ইভেন কন্ট্রোল দ্য ট্রেমার ইন ইয়োর লিপস। তোমার ভিতরের ভয়টা চেহারায় বেরিয়ে আসছে। কাউন্টেল, তুমি ভেবেছিলে আই উড নেভার রিটার্ন। আমি আর সাহস পাবো না, তাই না? ভুল ভেবেছ। সেই রাতেই আমি শিখেছি হাউ টু স্ট্যান্ড অ্যালোন, হাউ টু কিল ফিয়ার। সো নাও বলো তোমার কি বলার আছে, বিকজ দিস টাইম আই অ্যাম নট হিয়ার টু বেগ। মিলভার্টন উঠে দাঁড়িয়ে বলল, সাবধান! তুমি একবারও ভেবো না যে তোমার এই তর্জন গর্জনে আমি চমকে যাব, ফের তোমার পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইব।
সেসব কিছুই হবে না। শুধু একটা হাঁক দেব, তারপর আমারই চাকররাই তোমাকে গ্রেফতার করে নিয়ে চলে যাবে। কিন্তু তারপরেও আমি তোমার এই আচরণকে মেনে নিচ্ছি। যেমন ভাবে এসেছো ঠিক তেমন ভাবেই এখান থেকে চলে যাও। তুমি যেভাবে আমার জীবন ধ্বংস করেছো, তেমনি আর কারো জীবন ধ্বংস করতে পারবে না। যেভাবে আমার বুক ভেঙেছো, নো মোর হার্টস উইল ইউ শাটার লাইক মাইন। একটা বিষাক্ত জিনিসের হাত থেকে আমি পৃথিবীকে মুক্ত করব। এই নাও স্কাউন্ডারেল, টেক দিস and this. বুকের মধ্যে থেকে একটা চকচকে খুদে রিভলভার বার করে মিলভার্টনের দেহের ওপর একটার পর একটা ঘর খালি করে চললেন মহিলাটি। নলচেটা রইল মিলভার্টনের শার্ট থেকে 2 ফুটের মধ্যেই। কুচকে সরে এলো সে, উপুর হয়ে পড়ল টেবিলের উপর এবং ভীষণভাবে কাস্তে লাগলো কাগজগুলো আঁকড়ে ধরে। তারপর টলতে টলতে দাঁড়িয়েই আর একটা গুলি খেয়ে গড়িয়ে পড়ল মেঝের ওপর। চিৎকার করে এই কটি কথা বলে স্থির হয়ে গেল তার দেহ। মহিলাটি তার দিকে তাকালো, তারপরে তার চিত হওয়া মুখের ওপর জুতোর হিলটা ঘষে দিল। আর একবার তাকিয়ে দেখলো মিলভার্টনের কোনো সাড়া শব্দ আছে কিনা। জামার খসখস শব্দটা দ্রুত হলো। গরম ঘরটায় রাতের হাওয়া বইতে লাগলো। প্রতিশোধ গ্রহণকারিনী চলে গেছেন এতক্ষণে। আমাদের তরফে কোনো চেষ্টা করলেও লোকটার নিয়তি খণ্ডাতে পারতাম না। কিন্তু যখন মেয়েটি একটার পর একটা বুলেট মিলভার্টনের কুঁকড়ে যাওয়া শরীরে ঢুকিয়ে দিচ্ছিল, আমি এক লাফে ছুটে যাচ্ছিলাম, কিন্তু হোমসের শক্ত ঠান্ডা হাত আমার কবজি চেপে রাখলো। এই জোর করে ধরে রাখা এবং বাধা দেওয়ার যুক্তিটা বুঝতে পারলাম। এটা আমাদের ব্যাপার নয়। ন্যায় বিচার একটা শয়তানকে শাস্তি দিয়েছে। আমাদের নিজস্ব কর্তব্য আছে, যা এই দৃশ্য দেখে ভুললে চলবে না। মহিলাটি দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্র হোমস দ্রুত কিন্তু নিঃশব্দ চরণে অন্য দরজায় গিয়ে চাবিটা এঁটে দিল। সেই মুহূর্তে আমরা বাড়িতে লোকজনের কণ্ঠস্বর আর দ্রুত চলাফেরার শব্দ শুনতে পেলাম। বুঝতে দেরি হলো না, রিভলভারের শব্দ গোটা বাড়িটাকেই জাগিয়ে দিয়েছে। স্থির মস্তিষ্কে হোমস সিন্ধুকের কাছে চলে গেল। 2 হাত ভরে চিঠিপত্রের বান্ডিলগুলো তুলে নিল আর সমস্তটাই আগুনে ফেলে দিল। বারবার সেই একই কাজ করতে থাকলো যতক্ষণ না সিন্ধুকটা খালি হয়ে যায়। এমন সময় কেউ বাইরে থেকে দরজার হাতল ঘোরালো আর দরজার গায়ে আঘাত করলো। হোমস দ্রুত চারপাশে চোখ বুলিয়ে নিল। মিলভার্টনের মৃত্যুদূত হয়ে যে চিঠিটা এসেছিল তার রক্তে মাখামাখি হয়ে টেবিলেই পড়েছিল। হোমস সেটাও দাউ দাউ করে জ্বলা কাগজপত্রে ফেলে দিল। তারপরে বাইরের দরজার চাবিটা খুলে নিল। আমাকে নিয়ে বাইরে বেরিয়ে বাইরে থেকেই তালাটা বন্ধ করে দিল। এদিকে গেলেই বাগানের দেওয়াল টপকাতে পারবো। এত তাড়াতাড়ি যে সমস্ত বাড়িটা সজাগ হয়ে উঠবে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। পেছনে ফিরে দেখি আলোয় আলোয় ঝলমলে হয়ে উঠেছে এত বড় বাড়িটা। সামনের দরজা খোলা, কয়েকজন লোক ছুটছিল বাগানের পথে। বহু লোকের হাঁক ডাকে সাড়া পড়ে গিয়েছিল বাগানে। আমরা যেই বারান্দা পেরিয়েছি একজন তো বলে চিৎকার করে ছুটে এলো পিছু পিছু। সমস্ত বাগানটা যেন হোমসের নখদর্পণে। ছোট একটা চারা গাছের ক্ষেতের মধ্যে দিয়ে পথ করে নিয়ে তীর বেগে এগিয়ে চলল সে। আমিও আঠার মতো লেগে রইলাম তার পেছনে। আর পেছনে হাঁপাতে হাঁপাতে সমানে ছুটে আসতে লাগলো আমাদের অনুসন্ধানকারী। তারপরে গতি রুদ্ধ হয়ে গেল 6 ফুট উঁচু একটা পাঁচিলের সামনে। হোমস কিন্তু অবলীলাক্রমে লাফিয়ে উঠে পড়ল ওপরে এবং পরক্ষণেই নেমে পড়ল ওপাশে।
আমিও লাফিয়ে উঠে পড়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে চীনের জোকের মতো লোকটা সজোরে আঁকড়ে ধরলো আমার গোড়ালি। ইয়া! একটা লাথি মেরে পা ছাড়িয়ে নিয়েই হাঁকপাক করে কোনো রকমে উঠে পড়লাম ঘাসে ঢাকা উপরের অংশে। পরক্ষণেই মুখ থুবড়ে পড়লাম ওদিকের একটা ঝোপের মধ্যে। পলকের মধ্যে আমাকে টেনে দাঁড় করিয়ে দিলে হোমস, এবং দুজনে টেনে দৌড় দিলাম বিস্তীর্ণ ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। প্রায় মাইল দুয়েক ছোটার পর হোমস দাঁড়িয়ে গিয়ে কান খাড়া করে রইল কিছুক্ষণ। নিথর নিস্তব্ধতায় ঝিমিয়েছিল পেছনকার পথ। ছিনে জোকের মতো পিছু নেওয়া লোকটার চোখে শেষ পর্যন্ত ধুলো দেওয়া গেছে। এবার আমরা নিরাপদ। এই আশ্চর্য অভিজ্ঞতা লাভের পরের দিন সকালে ব্রেকফাস্ট সমাপ্ত করার পর প্রভাতী পাইপে ধূমপান করছি। এমন সময় স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রাড খুব গম্ভীরভাবে চিন্তামগ্ন মুখে আমাদের বসার ঘরে প্রবেশ করলো। গুড মর্নিং মিস্টার হোমস। গুড মর্নিং। খুব ব্যস্ত আছেন নাকি? তোমার কথা শোনার মতো সময় আছে। হাতে যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে একটা অত্যন্ত আশ্চর্য তদন্তে আমাদের সাহায্য করতে পারবেন এমন আশায় এসেছিলাম। গত রাতে এই হ্যামস্ট্রিটে ঘটেছে ঘটনাটা। সে কি সর্বনাশ! ব্যাপারটা কি শুনি। খুন মিস্টার হোমস, খুন! অত্যন্ত নাটকীয় এবং আশ্চর্য রকমের খুন। আমি জানি এসব ব্যাপারে কতখানি উৎসুক আপনি, তাই বলছিলাম দয়া করে যদি অ্যাপ্লাডোর টাওয়ারে আপনার পায়ের ধুলো দিয়ে আপনার মূল্যবান পরামর্শের সুযোগ নিতে দিতেন আমাদের, তাহলে বাস্তবে কি অনুগৃহীত হতাম। খুনটা মোটেই সাধারণ নয়। এই মিলভার্টার লোকটার উপর বেশ কিছুদিন নজর রেখেছিলাম আমরা। আপনাকে শুধু বলছি, লোকটা একটা আস্ত শয়তান। ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে অনেক কাগজপত্র নাকি ও রেখে দিত নিজের কাছে। এই ধরনের সব কাগজই পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। মূল্যবান কোনো জিনিস খোয়া যায়নি। সুতরাং আমাদের অনুমান আততায়ীরা সম্ভ্রান্ত ঘরের পুরুষ, এবং তাদের মুখ্য উদ্দেশ্য ছিল এই ধরনের সামাজিক কেলেঙ্কারি বন্ধ করা। আততায়ীরা অর্থাৎ বহুবচন। হ্যাঁ, দুজন এসছিল। মিস্টার হোমস, আরে একটু হলেই হাতে নাতে ধরাও পড়ত। পায়ের ছাপ পেয়েছি, চেহারার বর্ণনাও পেয়েছি, এবং পিছু নিয়ে তাদের পাকড়াও করাও খুব অসম্ভব হবে না। প্রথম লোকটা একটু বেশি রকমের চটপটে। দ্বিতীয় লোকটার পায়ে গোড়ালি চেপে ধরেছিল বাগানের মালি। সামান্য ধস্তাধস্তি করেই পগার পার হয়ে যায় সে। মাঝের জায়গায় বেশ শক্ত সমর্থ চেহারা লোকটার, চৌকো চোয়াল, পুরো ঘাড়, গোপও আছে, এবং চোখ দুটো ঢাকা ছিল একটা কালো মুখোশে। হোমস বলে ওঠে, খুবই অস্পষ্ট বর্ণনা। আরে এ কি, ওয়াটসনের চেহারাও তো ওই রকম। তা অবশ্য ঠিক বলেছেন। বর্ণনার সঙ্গে ডক্টর ওয়াটসনের চেহারা বেশ খাপ খেয়ে যাচ্ছে। লেস্ট্রাড, এ যাত্রায় আই ডোন্ট থিঙ্ক আই ক্যান হেল্প ইউ। ব্যাপারটা কি জানো, মিলভার্টন লোকটাকে আমিও জানতাম। লন্ডনের সবচেয়ে বিপজ্জনক লোকেদের মধ্যেই তাকে স্থান দিয়েছিলাম আমি, এবং আমি মনে করি এমন কতগুলো অপরাধ আছে সংসারে আইন যাদের স্পর্শ করতে পারে না। কাজেই প্রকারান্তে ব্যক্তিগত প্রতিহিংসা অনুমোদন করা যায় এসব ক্ষেত্রে। তর্ক করে লাভ নেই, আমার মন স্থির হয়ে গেছে। নিহতের জন্য নয়, হত্যাকারীদের জন্য রইল আমার সহানুভূতি, এবং এ কেসে আমি নাক গলাবো না। যে শোচনীয় দৃশ্য চোখের সামনে দেখলাম সে সম্বন্ধে হোমস আমাকে একটা কথাও বলেনি, কিন্তু সারাটা সকাল তাকে খুবই চিন্তামগ্ন দেখলাম। শূন্যগর্ভ দৃষ্টি আর নিবিড় তন্ময়তা দেখে মনে হলো সে যেন একাগ্র মনে হারিয়ে যাওয়া কিছুকে স্মরণের পথে আনবার চেষ্টা করছে। লাঞ্চ খেতে বসে অর্ধেক এগিয়েছি, এমন সময় আচমকা তড়াক করে লাফিয়ে উঠল সে। গড হ্যাভেন্স! তারপরেই চিৎকার, I have got it! To be now! Comes with me, Watson, now! সে তার স্বভাব মতো দ্রুত গতিতে বেকার স্ট্রিটে নামলো
এবং সেখান থেকে অক্সফোর্ড স্ট্রিট বরাবর গিয়ে প্রায় এজেন্ট সার্কাস পর্যন্ত চলে গেল। এখানে বাঁদিকের একটা দোকানের জানালায় সেই সময়কার বিখ্যাত লোকজন আর সুন্দরী মহিলাদের ফটো আঁটা ছিল। সেগুলির মধ্যে একটার উপর হোমস দৃষ্টি স্থির করল। তার দৃষ্টি অনুসরণ করে আমি দেখলাম এক রাজকীয় অভিজাত্যপূর্ণ মহিলা, পরনে রাজসভার পোশাক, মাথায় মস্ত বড় হীরের একটা টায়রা। আমি দেখলাম সুচারু বাঁকা নাক, ধারালো ভুরু, সমান সোজা পাতলা ঠোঁট আর সবল ছোট চিবুক। তারপরেই উপাধি থেকে বুঝলাম যুগ যুগ ধরে সম্মানিত কোন মহৎ রাজপুরুষের স্ত্রী ইনি। অভিজাত্য মহলে কুলেমানের শ্রেষ্ঠ এই সম্ভ্রান্ত রাজনীতিবিদের নাম কে না জানি। হোমসের দিকে চোখ ফেরাতেই সে ঠোঁটের ওপর আঙুল দিয়ে চাপা দিল এবং আমরা জানালার সামনে থেকে সরে এলাম। শুনছিলেন দি অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন। আজকের গল্পের রূপদানে ছিলেন শার্লক হোমস, রাজদীপ, চার্লস অগাস্টাস মিলভার্টন, রাজু আঙ্কেল, লেডি, কাকলি, লেস্ট্রার্ড এবং গার্ডের ভূমিকায় স্বপন। গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের ভূমিকায় আমি স্বর্ণদীপ। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। অদ্ভুত একটা ফোন পেলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। ভোরে ঘুম থেকে উঠে সবে প্রাতরাশ শেষ করেছেন, এমন সময় টেলিফোন বেজে উঠল ঝনঝন শব্দে। হ্যালো, কে? আমি লালবাজার থেকে কথা বলছি, ডেপুটি কমিশনার ডিডি নর্থ সেকশন। ও, আপনি স্যার? হঠাৎ এত ভোরে আবার কি হলো? বাগবাজারের মল্লিক স্ট্রিটের 13 নম্বর বাড়িতে নাকি এক ভদ্রলোককে ছোড়া মেরে খুন করা হয়েছে, আর বিষয়টি তদন্তের ভার আমরা দিতে চাই আপনার উপর। আশা করি কৃতকার্য হবেন এক্ষেত্রে। উইশ ইউ গুড লাক। ধন্যবাদ স্যার। তাড়াতাড়ি পোশাক পরে তিনি যখন তদন্তে বেরিয়ে গেলেন তখন 8:30। পরদিন বেলা 9টা। বিখ্যাত ডিটেকটিভ জয়ন্ত তার প্রাত্যহিক খবরের কাগজ পড়া শেষ করে মুখ তুলল। একটু আগে চা এবং খাবার খেয়ে শরীরটাও বেশ একটু চাঙ্গা। এখন হাতে কোনো কাজও নেই। চুপচাপ বসে থাকতে তার কোনো দিনই ভালো লাগে না। এমন সময় ঘরে সশব্দে প্রবেশ করলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। ঘরে পা দিয়েই হন্তদন্ত হয়ে বলতে শুরু করলেন, আরে জয়ন্ত, তুমি এখনো চুপচাপ বসে? জয়ন্ত হেসে বলল, তাছাড়া আর উপায় কি বলুন? কাজ নেই, আপনারাও নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। আমি আর কি করব বলুন? চুপ করে বসে থাকতে কি আর ভালো লাগে? কিছু কাজকর্ম না থাকলে বনের মোষ তাড়িয়ে তো আর বেড়াতে পারি না। সুন্দরবাবু ব্যস্ত হয়ে বললেন, বলছো কি কাজ নেই? জানো, পরশু রাত্রে বাগবাজারের 13 নম্বর মল্লিক স্ট্রিটে একজন লোক রহস্যজনকভাবে খুন হয়েছেন। পিছন থেকে ছোড়া মেরে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু ঘরের মধ্যে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি যাকে কাউকে সন্দেহ করা যায়। অথবা কোনো সূত্র মিলতে পারে। তার মানে সংক্ষেপে এই বোঝায় যে আপনারা একেবারে হাল ছেড়ে দিয়ে বসে আছেন। তাছাড়া উপায় বা কি আর ক্ষেত্রে? অথচ ডেপুটি কমিশনার আমার ওপরেই ভরসা করে এই কেসটির ভার অর্পণ করেছেন। কিন্তু আমি তো প্রায় বোকা বনে গেছি। ও, বোকা বনে গেছেন বলেই শেষ পর্যন্ত ভাঙা কুলো অর্থাৎ আমার কাছে ছুটে এসেছেন।
সুন্দরবাবু ঠাট্টাটা গায়ে মেখে বললেন, বেশ, তাই না হয় স্বীকার করছি। এ কথা বলতে আমার লজ্জা নাই। যে এইসব ক্ষেত্রে তোমার মাথা আমাদের চেয়ে অনেকটা পরিষ্কার। বেশ, আমার উপরেই যখন ভার দিচ্ছেন তখন কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দিন দেখি। বেশ, বলো। প্রথম কথা, পিছন থেকে যখন ছোড়া মারা হয়েছে বলছেন, তখন এটা নিশ্চয়ই খুনের কেস, কিন্তু এছাড়া আর কি কোনো সূত্রই আশেপাশে দেখেননি? সুন্দরবাবু বললেন, একটা কথা বলতে ভুলে গিয়েছিলুম। একটা চিহ্ন পাওয়া গেছে, সেটা আর কিছুই নয়, দালানের গায়ে একটা রক্তাক্ত পাঞ্জার ছাপ। পুরনো পাপীদের হাতের যে ছাপ লালবাজারে আছে, তার সাথে মিলিয়ে দেখা গেছে এ কোনো পুরনো পাপীই নয়। এটাই এই খুনির প্রথম খুন, এবং দালানের গায়ে হাতের ছাপ দিয়েই সে তার বিজয় বার্তা ঘোষণা করে গেছে। জয়ন্ত একটু চিন্তা করে বললে, আমার মনে হয় কেউ হয়তো লোকটির ওপরে পুরনো কোনো প্রতিহিংসা পোষণ করত, তাই এভাবে হত্যা করে দালানের গায়ে রক্তাক্ত হাতের ছাপ রেখে সে যে সেটাই চরিতার্থ করল তা প্রমাণ করতে চায়। তারপর একটু থেমে প্রশ্ন করলো, কোনো হাতের ছাপ পেয়েছেন দালানের গায়ে? বাঁ হাতের। জয়ন্ত প্রশ্ন করলো, আচ্ছা, পিছন থেকে ছোঁড়া মারা হয়েছে, কোন দিকে? নিহত লোকটির পিঠের বাঁ পাশে না ডান পাশে? সুন্দরবাবু বেশ খানিকক্ষণ মাথা চুলকিয়ে একটু চিন্তা করে বললেন, ছোড়া মারা হয়েছে লোকটির বাঁ পাজরে। লোকটি বাঁ হাতের সাহায্যেই ছোড়া মেরেছে দেখছি, সুতরাং বোঝা যাচ্ছে যে খুনি বাঁ হাত ব্যবহার করেন বেশি, অর্থাৎ খুনি লেফট হ্যান্ডেড। তারপর একটু থেমে প্রশ্ন করলো, আচ্ছা, ছোড়ার আঘাত ছাড়া আর কোনো আঘাত দেখতে পেয়েছেন কি? না, একটি ছোড়ার আঘাতেই মৃত্যু হয়েছে। আচ্ছা, নিহত লোকটির শরীর কি বেশ হৃষ্টপুষ্ট? নিহত লোকটির দেহে যে যথেষ্ট শক্তি ছিল তা তাকে দেখলেই বুঝতে পারা যায়। বেশ, তাহলে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এমন একজন শক্তিশালী লোক যে একটি মাত্র ছোড়ার আঘাতেই খুন করতে পারে, তার নিজের দেহেও শক্তি কম নেই। অর্থাৎ সংক্ষেপে খুনি যথেষ্ট শক্তিশালী, কি বলেন? হ্যাঁ, তা বটে। আচ্ছা, মেঝে থেকে রক্তমাখা হাতের ছাপটা কতটা উপরে তা কি বলতে পারেন? না, তা মেপে দেখিনি, কিন্তু ছাপের উচ্চতার কি প্রয়োজন? দেখুন, কোনো লোক খুন করে ছাপ মেরে যখন পলায়ন করে তখন ঠিক হাতের সামনেই তাড়াতাড়ি ছাপ মারে। ইচ্ছা করে অনেক উঁচুতে কিংবা অনেক নিচুতে মারবার মতো অবকাশ তার থাকে না। হ্যাঁ, তাও বটে। তার থেকে অনুমান করা যায় খুনির দেহের দৈর্ঘ্য। অবশ্য পাঞ্জার ছাপটা যে কয় ইঞ্চি লম্বা তাও জানা প্রয়োজন। আচ্ছা জয়ন্ত, ফোনে তোমায় আমি জানাবো। সেদিন সন্ধ্যার কিছু আগে জয়ন্ত সুন্দরবাবুর কাছ থেকে ফোনে জানতে পারল যে মেঝে থেকে 6 ফিট কয়েক ইঞ্চি উপরে খুনের হাতের ছাপ পাওয়া গেছে এবং ছাপটির দৈর্ঘ্য প্রায় 8 ইঞ্চি। জয়ন্ত হাসতে হাসতে আপন মনেই বিড়বিড় করে বলল, দেখছি খুনের দৈর্ঘ্য প্রায় 6 ফুটের কাছাকাছি হবে। আপন মনেই সে গভীর চিন্তার মাঝে তলিয়ে যায়। 3 দিন পর খুব ভোরে জয়ন্তের ঘুম ভাঙল দরজার কড়া নাড়ার শব্দে। তাড়াতাড়ি ধড়মড় করে উঠে গিয়ে সে দরজা খুলে দিল। দেখা গেল ইন্সপেক্টর সুন্দরবাবুকে।
আশ্চর্য হয়ে সে প্রশ্ন করল, এ কি সুন্দরবাবু, এত ভোরে আপনি? রাত্রে ভালো ঘুম হয়নি বলে মনে হচ্ছে। আর বলো কেন ভায়া, এক মুহূর্তেও কি আর শান্তিতে থাকবার জো আছে? কাল বরানগরের আলমবাজারের কাছে আর একজন লোককে ছোড়া মেরে খুন করা হয়েছে, এবং এক্ষেত্রেও দালানের গায়ে পাওয়া গেছে রক্তমাখা হাতের ছাপ। আচ্ছা, এবারে মেঝে থেকে কত ফুট উপরে ছাপ পেয়েছেন এবং ছাপটি কত ইঞ্চি লম্বা? সুন্দরবাবু বিজ্ঞের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, সেই জন্যই তো আমি এসেছি ভায়া। এবারে সমস্ত মাপজোপ করে তৈরি হয়ে এসেছি। এবারেও ঠিক বাঁ হাতে ছোড়া মেরে খুন, এবং এবারেও মেঝে থেকে প্রায় 6 ফিট উপরে আর 8 ইঞ্চি লম্বা অবিকল পূর্বের মতো হাতের ছাপ। তাই তো ভায়া, তোমায় আমার এত সুনজরে পড়ে গেছে। এখন উপায় একটা করো দেখি। না, আর চুপ করে বসে থাকলে আরো 2-1 জনের ওপরে লোকটি প্রতিহিংসা নিতে পারে। সুতরাং কালই সন্ধ্যায় আমি খুনিকে গ্রেপ্তার করব সুন্দরবাবু, কিন্তু আপনার সাহায্যের যে আমার একান্ত প্রয়োজন। কি সাহায্য? আচ্ছা, নিহত প্রথম ও দ্বিতীয় ব্যক্তির মধ্যে কোনো আত্মীয়তা কিংবা অন্য কোনো সম্পর্ক কি ছিল? মোটেই নয়। বিষয় সম্পত্তির লোভে যে খুনি এ কাজ করেনি তা নিশ্চিন্ত, কারণ দুজনের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। সুতরাং দুজনকেই হত্যা করবে এমন আত্মীয় আসবে কোথা হতে? তাছাড়া ওরা দুজনেই যদিও নেহাত গরিব নন, তবুও এমন প্রচুর অর্থ ওদের ছিল না যার জন্যে কোনো আত্মীয়েরই এত বড় লোভ হতে পারে। বেশ, প্রথম ব্যক্তির কোনো নিকট আত্মীয় আছেন কি? হ্যাঁ, তার ভাইপো মণিবাবু আছেন। ওতেই চলবে। এখন একটা কাজ করুন দেখি। প্রথম যে ব্যক্তি খুন হয়েছে তার অতি পরিচিত, অল্প পরিচিত, এমনকি সামান্যতম পরিচিত এইরকম যতগুলো লোক আছে তাদের সকলের নাম জেনে নিয়ে একটা তালিকা প্রস্তুত করুন। আর দ্বিতীয় যে ব্যক্তিকে খুন করা হয়েছে তারও ঠিক এমনই একটা তালিকা প্রস্তুত করুন। তারপর দেখুন এই 2 নিহত ব্যক্তিকে চেনে, অর্থাৎ দুজনেরই পরিচিত এরূপ কজন ব্যক্তি আছে, এবং তাদের মধ্যে কে কে লম্বা ও শক্তিশালী, তাদের নামের লিস্টটা আমায় দিন। খাসা বুদ্ধি তো বটে তোমার জয়ন্ত। তুমি কি ঘটনাস্থলে না গিয়ে শুধু ঘরে বসে বসেই সব কাজ সারতে চাও? জয়ন্ত হেসে বলল, হ্যাঁ, ঘরে বসেই আমি খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হব সুন্দরবাবু, যা আপনারা খুনের ব্যাপারে তদন্তও করতে পারেননি। সন্ধ্যাবেলা জয়ন্তের ঘরে আবার সুন্দরবাবুকে দেখা গেল। হাতে তার বিরাট 2টি নামের তালিকা। জয়ন্তকে দেখে হেসে বললেন, দেখো ভায়া জয়ন্ত, প্রথম এবং দ্বিতীয় নিহত ব্যক্তির আত্মীয়, পরিচিত, এমনকি একবারও যে তাদের সাথে আলাপ করেছে তাদের আমি একটা তালিকা প্রস্তুত করেছি। কিন্তু দুজনকেই চেনে এমন লোক মাত্র এই 5 জন। আবার তাদের মধ্যে 6 ফুট লম্বা শক্তিশালী ব্যক্তি এই 3 জন। এদের নাম আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি। অপর 2 জন? সুন্দরবাবু আবারও হেসে বললেন, কিন্তু ওরা নেহাত বেঁটে আর রোগা, সুতরাং ওদের দ্বারা যে এ হত্যা সম্ভব হয়নি তা নিশ্চিত সত্য। ঠিক, এখন এই 3 জনের নাম ও পরিচয় আমি জানতে চাই। মোটামুটি যা জানা আছে দেখো। প্রথম জন একজন রেশের বুকি, তার নাম অমর সিং। দ্বিতীয় জন চক্রধরপুরের জমিদার রামতারণ বোস। আর তৃতীয় ব্যক্তি একজন শাস্ত্র পণ্ডিত জ্যোতিষী।
তিনি ওদের দুজনকেই শক্তি মন্ত্রে দীক্ষিত করেছিলেন। তার নাম রামদেও শর্মা। লোকটি আসল বাড়ি বিহার, তবে বাংলায় বেশ কথা বলতে পারে। ওরা দুজনেই কি ছিলেন শক্তি মন্ত্রের উপাসক? এবার তাহলে খুনিকে ধরবার ব্যবস্থা করি, কি বলেন? কিন্তু তুমি কি করে জানবে যে কে আসল খুনি? দেখুন, আসল খুনি ধরা পড়ে দোষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হবেন। সেদিন জয়ন্তের বাড়িতে বসেছে একটা চায়ের বৈঠক। উপস্থিত আছেন জয়ন্ত, মানিক, সুন্দরবাবু আর দুইজন ছদ্মবেশী পুলিশ ইন্সপেক্টর। আর ওরা তিনজন, অমর সিং, চক্রধরপুরের জমিদার রামতারণ বোস এবং জ্যোতিষী রামদেও শর্মা। চায়ের বৈঠকে সাধারণ নানা আলোচনায় চলছিল। হঠাৎ সুন্দরবাবু বলে উঠলেন, অমরবাবু, জয়ন্তবাবু পাশের ঘরে আপনার সাথে কয়েকটা কথা বলতে চান। আপনার অসুবিধা হবে না তো? না না, অসুবিধা আর কি। জয়ন্ত অমরবাবুর সাথে পাশের আধো অন্ধকার ঘরটিতে প্রবেশ করল। অমরবাবু ঘরের মধ্যে পা দিয়েই চমকে উঠলেন। আধো অন্ধকার ঘরের এক কোণে ঠিক যেন নিহত ব্যক্তি দুজন দাঁড়িয়ে আছে। বাঁ পাঁজরে ছোরা বেঁধানো, রক্তে দেহ একেবারে ভেসে যাচ্ছে, মুখে আতঙ্কের চিহ্ন। জয়ন্তর দিকে চেয়ে অমরবাবু প্রশ্ন করলেন, এটা কি জয়ন্তবাবু? ও কিছু না, শুধু আমার একটা খেয়াল মাত্র। এ আবার কি খেয়াল? মনে করছি এবার থেকে নিহত ব্যক্তিদের একটা করে মোমের পুতুল তৈরি করে আমার এই ঘরটায় সাজাবো একে একে। বেশ অদ্ভুত খেয়াল তো আপনার মশাই। হ্যাঁ, ডিটেকটিভদের মাঝে মাঝে এইরকম অদ্ভুত খেয়াল হয়ে থাকে বটে, তবে এর নিশ্চয়ই কোনো অর্থ আছে। দুই একটা কথাবার্তার পর জয়ন্ত তাকে বিদায় দিয়ে ডেকে পাঠালে জ্যোতিষী রামদেও শর্মাকে। রামদেও নিশ্চিন্ত মনে ঘরে প্রবেশ করছিল। হঠাৎ এক সময় নিজের অজ্ঞাতেই তার চোখ দুটো গিয়ে ঠিকরে পড়লে ঘরের এক কোণে রক্ষিত মূর্তি দুটির উপরে। তার যেন মনে হলো নিহত ব্যক্তি দুজনেই দাঁড়িয়ে আছে তার সামনে। কি যেন মুহূর্তে শুষে নিল তার মুখের সব রক্তটুকু। একটা অস্ফুট শব্দ করে সে অজ্ঞান হয়ে পড়ল। সবাই ছুটে এলো, চারিদিকে বেঁধে গেল হই হুল্লোড়। সুন্দরবাবুও ঘরের ভেতর প্রবেশ করলেন। তার দিকে চেয়ে জয়ন্ত বলল, এই নিন সুন্দরবাবু, আপনার খুনি। একে এক্ষুনি গ্রেপ্তার করুন। জ্ঞান ফিরে পাওয়ার পর জয়ন্ত তার দিকে চেয়ে হেসে প্রশ্ন করল, আপনার অপরাধ আমরা জানতে পেরেছি, সুতরাং এবারে দোষ স্বীকার করুন, তাহলে শাস্তির পরিমাণ কম হতে পারে। জ্যোতিষী রামদেও শর্মা দোষ স্বীকার করল। জয়ন্তের প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে জানালেন তার হত্যার কারণ। রামদেও শর্মা যে কাহিনী বলল তা অতি রহস্যজনক। আসলে আমি খুব বড় জ্যোতিষী ছিলাম না। জ্যোতিষী সেজে কেবল লোকের মনের খবর বের করে নিতাম, তারপর অন্য একজন লোকের নাম নিয়ে চিঠি লিখে জানাতাম আমাকে প্রচুর টাকা না দিলে আমি সব ফাঁস করে দেব। আসলে আমি একজন ব্ল্যাকমেলার। পুলিশ আমার উপর কোনোদিনই সন্দেহ করেনি। নিহত ব্যক্তি দুজন এবং আরও 4-5 জন লোককে আমি ব্ল্যাকমেল করেছি, কিন্তু তাদের মধ্যে অনেকেই পরে টাকা দিতে অস্বীকার করে। নিহত ব্যক্তি দুজনও তাদের মধ্যে অন্যতম। যদিও ওরা দুজনেই আমাকে ভক্তি করত এবং আমার কাছেই শক্তিমন্ত্রে দীক্ষা নিয়েছিল। যখন ওরা আমার আসল উদ্দেশ্য জানতে পারে তখন ওরা বেঁকে বসে। ওদের মতো আরও অনেকেই আমার কবল থেকে পালিয়ে আত্মরক্ষা করে এবং চন্দ্রপুরের জমিদার রামরতন বোসও তাদের মধ্যে অন্যতম। আর কোনো উপায় না পেয়ে
আমি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আমার মক্কেলদের ভয় দেখাবার জন্যই পরপর দুটো খুন করি এবং ঘরে রক্ত পাঞ্জার ছাপ এঁকে রেখে যাই। জয়ন্তবাবুর মতো সুযোগ্য গোয়েন্দা এ ব্যাপারে হাত না দিলে কেউই আমাকে ধরতে পারতো না। ইন্সপেক্টর সুন্দরবাবু সবার শেষে বললেন, সত্যি জয়ন্ত, অদ্ভুত তোমার ক্ষমতা। ঘরে বসেই তুমি খুনিকে আবিষ্কার করলে ভায়া। তুমি ধন্য, ধন্য তুমি। জয়ন্ত হেসে বললে, সুন্দরবাবু, সে তো আপনাদেরই সাহায্যে নাকি?